বাংলা স্ফিয়ারের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে, ঠিক কতদিন পরে আমি গুণে বলতে পারবো না, কিন্তু অনেক দিন পরে এই গঙ্গাসাগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চেনা সুরে কংগ্রেসকে গাল দিতে দেখা গেল। তিনি এরপরে আরো বিচিত্র সব নামকরণ করবেন, যদু মধু অমুক তমুক ইত্যাদি বলবেন, কিন্তু আপাতত তিনি বলেছেন রাম বাম আর শ্যাম। শ্যাম মানে কংগ্রেস। অনেকে জল্পনা করছিলেন যে এবার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার মুসলিম দুর্গ অটুট রাখতে কংগ্রেসের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতা করতেও পারেন। যদিও এই জল্পনার কোনো বাস্তব ভিত্তি আছে বলে তখনও মনে হয়নি, আজও মনে হয় না। বাস্তব ভিত্তি যদি খুঁজতে হয় তাহলে কংগ্রেস হাইকমান্ডের একটা অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটিচিউডের মধ্যে সেটা কিছুটা প্রতীয়মান হলেও হতে পারে। কেননা কংগ্রেসের হাইকমান্ড বলতে যেটা বোঝায়, অর্থাৎ দুই গান্ধী ভাই বোন এবং খার্গে এবং এখন যারা এআইসিসি পরিচালনা করেন, তাদের লক্ষ্য করে দেখবেন পশ্চিমবঙ্গে যত বড় দুর্ঘটনাই হোক, বিপত্তি হোক, অন্যায় হোক, অবিচার হোক, ধর্ষণের ঘটনা হোক, তাদের কোনো চিত্ত বৈকল্য ঘটে না। একটা টুইটও আরজিকর কাণ্ডের পরে কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে বসে করা হয়নি। যদি রাজ্যটার নাম উত্তরপ্রদেশ হতো তাহলে দেখতেন এতক্ষণে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে একে অন্যের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিতেন কে কত সুললিত গদ্যে এক্স হ্যান্ডেলে লিখতে পারেন। কিন্তু বাংলার কথা রাহুল গান্ধী বা ইন্দিরা গান্ধী, আমাদের প্রিয়াঙ্কা গান্ধী কিছু মনে করবেন না, আদৌ চিন্তা করেন এরকম কোনো ঘটনা আমি অন্তত শুনিনি। সুতরাং এটা যে একটা কি বলবো খুবই অস্পষ্ট ব্যাপার, তা নিয়ে মতদ্বৈধের কোনো অবকাশ নেই। কিন্তু একই সঙ্গে একথাও সত্যি যে কংগ্রেস হাইকমান্ড বলতে এখন যেটা বোঝায়, তারা যদি রাজ্য শাখা একটা নীতি মেনে চলতে চায়, অর্থাৎ যদি বলে যে কংগ্রেসকে এ রাজ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য একা হয়ে চলাই জরুরি, কেননা অভিজ্ঞতা থেকে দেখা গেছে সিপিএম বা বামেদের সঙ্গে জোট করলে কোনো লাভ কংগ্রেসের হয় না। উল্টে বামেদের ভোট কিছু আসে বটে, কিন্তু কংগ্রেসের একটা ভোটও বামেদের কাছে যায় না। ফলে এটা একটা লোক দেখানো জোট, যার কোনো বাস্তব ভিত্তি জমিতে নেই। কি হবে সেটা বলা খুব কঠিন, কিন্তু যেটা পরিষ্কার সেটা হলো হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার আদি দল সম্পর্কে এত ক্ষুব্ধ হলেন কেন? একটাই কারণ, সেটা হলো বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর একেবারে অকস্মাৎ ভোটের আগে রাজ্যসভার পদে ইস্তফা দিয়ে কংগ্রেস দলে ফিরে এসেছে। এটা তৃণমূলের সুপ্রিমোর কাছে বা তার সেকেন্ড ইন কমান্ডের কাছে অবশ্যই কিঞ্চিত আঘাত বলেই মনে হচ্ছে। কেননা মৌসম যে এই ঘটনা ঘটাতে পারেন সেটা তারা ভাবতেই পারেননি। ভাবতে পারলে এই সেদিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবিধ কনস্টিটিউয়েন্সিতে যেসব কোঅর্ডিনেটরদের নাম প্রকাশিত হয়েছে তার মধ্যে দুটি কেন্দ্রের ভারপ্রাপ্ত হিসেবে মৌসুমের নামটি থাকত না। অতএব এটা ইংরেজিতে যাকে বলে দে হ্যাভ বিন কট কমপ্লিটলি আনঅ্যাওয়ার্স। এখন প্রশ্ন হলো মৌসুমের প্রত্যাবর্তন কংগ্রেসে কতটা ইঙ্গিতবাহী।
বা কতটা হাওয়া বদলের ইঙ্গিত বলে মনে হচ্ছে? দেখুন, আমার বিভিন্ন ভিডিওয়ে আমি একথা বারবার বলার চেষ্টা করেছি যে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে কখনো হোমোজিনিয়াস ছিল না, আজকেও নেই। এটা ঠিক যে 2021 সালে আমরা এই নিয়মে একটা বার্তায় দেখেছিলাম, এবং দেখেছিলাম বলেই যেসব জায়গা আদতে কংগ্রেসের ঘাঁটি এবং সেই ধরনের কোনো উপদ্রবের মুখে না পড়লে মুসলিমরা কংগ্রেসকেই তাদের ফার্স্ট প্রেফারেন্স পার্টি হিসেবে মনে করেন, সেখানেও টিএমসির ভোট এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছিল। যেমন মালদায় 2021-এ প্রায় 52% ভোট নিয়ে অনেকগুলো আসনে জয়ী হয়েছিল টিএমসি। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি, কংগ্রেস হিসেবের মধ্যেই ছিল না। ফলাফলে অবশ্য কংগ্রেস শূন্য পেয়েছে, তাদের একটি প্রতিনিধিও গত 5 বছর ধরে বিধানসভায় নেই। সেই মালদাতেই আবার 3 বছর পরে যখন লোকসভার ভোট হলো, তখন দেখা গেল কংগ্রেসের ভোট, যেটা তার আগের বিধানসভায় মাত্র 16% নেমে গিয়েছিল, সেটা এক ধাপে 36% হয়ে গেছে। অর্থাৎ ঘরের ভোটার ঘরেই ফিরে আসছে, এ বিষয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হচ্ছিল কংগ্রেস নেতাদের। মৌসম বেনজির নূর এই পরিবর্তনকামী মুসলিম সম্প্রদায়ের মনের কথা জানতে পেরেছেন বলেই কংগ্রেসে গেছেন, না এটা একেবারেই তার একটা সুবিধাবাদী সিদ্ধান্ত, তা নিয়ে মতদ্বৈত থাকতে পারে। কিন্তু কোতোয়ালির ওই বাড়ি, যে বাড়ির সঙ্গে কংগ্রেসের কার্যত নারীর সম্পর্ক, যে বাড়ির শাহেনশাহ ছিলেন একদা আবু বরকত গনি খান চৌধুরী, তিনি কংগ্রেসের অন্দরে লাথি ঝাঁটা খেয়েও কোনোদিন কিন্তু কংগ্রেস ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবেননি। তার ভাই দীর্ঘদিন ধরে কংগ্রেসেই পড়ে আছে, তারও এখন বয়স হয়েছে অসত্য। তার পুত্র ঈশা খান, যিনি এখনো পর্যন্ত বাংলায় খুব সড়গড় নন, তিনি কিন্তু মালদা থেকে তার বাবার আসনটি এই বাজারেও 2024-এ লোকসভায় জিতে গেছে। তার মধ্যে 3টি মুর্শিদাবাদের কেন্দ্রও আছে। সুতরাং কংগ্রেসকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো প্রশ্ন আর এখন নেই। আর এই যে আমরা বলছি যে মুসলিম জনমানুষ মমতা সম্পর্কে যত দিন যাচ্ছে তত বেশি করে বিরক্তি প্রকাশ করছে, এবং তার একটা প্রতিফলন এবারের ভোটে হতে পারে, সেটা কিন্তু ভাগীরথীর কিনারা ধরে এগোলে একেবারে প্রায় শিলিগুড়ি পর্যন্ত ডাইনে বাঁয়ে তার অনুরণন এখন থেকেই শোনা যাচ্ছে। যেমন ধরুন গোয়ালপুকুরে, দিনাজপুরের ভিক্টর এবার জিতবেনই, এটা মোটামুটি ওই জেলার ওয়াকিবহাল সবাই আমাকে বলেছে। একইভাবে কংগ্রেসও মালদা অথবা মুর্শিদাবাদে গতবারের মতো, অর্থাৎ 21 সালের মতো শূন্য হাতে ফিরবে না। ইতিমধ্যেই এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কাহিনী শুনতে এবং জুলিয়ান সোরেলের যেখানে মৃত্যু হয়েছিল কিছু বর্বর মানুষের সংগঠিত আক্রমণের মুখে, সেই সব জায়গা ঘুরে এসে অধীর চৌধুরী হঠাৎ করে আবার ওই যেসব এলাকা থেকে পরিযায়ী শ্রমিকরা ওড়িশায় যান বা অন্যান্য রাজ্যে যান, তাদের কাছে পুরনো মেসায়ার মতো উঠে এসেছে। আর অধীরের এই প্রোঅ্যাক্টিভিটি, যখন মানুষ ইউসুফ পাঠানের নির্লিপ্ততা
বলতে গেলে তার অদৃশ্যমানতার সঙ্গে তুলনা করছে, তখন বাই ডিফল্ট অধীরের ইমেজ আরো বেশি করে উজ্জ্বল হচ্ছে। টিএমসির ভিতর থেকেই এখন সোশ্যাল মিডিয়ায় ইউসুফ পাঠানকে নানা রকম বিদ্রুপ করে ভিডিও করা হচ্ছে, মিম করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে। সুতরাং এই যে গুজরাট থেকে একজনকে ইম্পোর্ট করে এনে মমতা এবং অভিষেক জুটি মনে করেছিলেন তারা বিরাট একটা কিছু করে ফেলেছেন, সেটা কিন্তু 2024 ভোট হয়েছে, এটা 2026 সূচনা। 2 বছর অতিক্রান্ত হওয়ার আগেই মুর্শিদাবাদে ফিকে হতে শুরু করে দিয়েছে। এছাড়াও মুর্শিদাবাদে যে লেভেলের অন্তর্ঘাতী তৃণমূল বনাম তৃণমূলের লড়াই শুরু হয়েছে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করছি। সেটাও কিন্তু কিছুতেই একটা খুব স্বাস্থ্যকর পরিবেশের ইঙ্গিত করে না। তদুপরি আছে হুমায়ুন কবির নামক একটা, যাকে ইংরেজিতে বলে সোর্থা। অন্যত্র কোথায় কি করতে পারবেন হুমায়ুন তা নিয়ে সন্দেহ থাকলেও মুর্শিদাবাদের 12টি বিধানসভা কেন্দ্রে তিনি যে একটা স্বতন্ত্র পরিচয় নিয়ে ভোটারদের কাছে পৌঁছবেন এবং তার কিছু না হলেও তিনি নিজের নাক কেটে হলেও টিএমসির যাত্রাভঙ্গ করে দেবেন, এ ব্যাপারেও সকলেই একমত। সুতরাং এই পরিস্থিতিতে মৌসাম বেনজির নূর, যিনি কংগ্রেসের ঘরেই জন্মেছেন, তার মা ছিলেন রুবি নূর, যিনি সারা জীবন কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের থেকেই টিকিটেই সুজাপুর থেকে বিধানসভায় বারবার নির্বাচিত হয়েছেন। মামা ছিলেন এবিএ গণিকান্ত চৌধুরী, আরেকজন মামা ছিলেন ডালু চৌধুরী। অতএব কংগ্রেসটা কিন্তু মৌসামের সেদিক থেকে দেখতে গেলে আদি বসত, এবং মালদা জেলায় সেই আদি বসত আবার পুরনো প্রাসঙ্গিকতা ফিরে পেতে পারে, এই অঙ্কটা করেই মৌসাম কংগ্রেসে ফিরে গেছেন, এতেও কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন হলো, এই যে আমরা অনেকেই বলছেন এখন যে মুসলিম সমাজের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এখন দারুণভাবে ক্রুদ্ধ, এমনকি বিজেপির নামক যে পরিচিত জুজু দেখিয়ে তাদেরকে সংঘবদ্ধ করা হয়, সেই জুজুও আর সেভাবে কাজ করছে না। তার পিছনে কতগুলো সঙ্গত কারণ আছে। এখন প্রথম কারণ হচ্ছে ওয়াকফ আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দ্বিচারিতা। তিনি যে ওয়াকফ বিরোধী আন্দোলন করা থেকে মুসলিমদের এক কথায় শাসানি দিয়ে সরিয়ে এনেছিলেন, সেটা মুসলিমরা ভোলেননি। হয়তো ভুলে যেতেন যদি তারা দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি, যেটা তিনি জনতার দরবারে দাঁড়িয়ে বারবার করেছেন, যে এ রাজ্যে আমি ওয়াকফ আইন চালু হতে দেব না, সেটাও যখন দেখা গেল ডাহা মিথ্যা, তখন তারা প্রতারিত বোধ করবেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং যখন তারা দেখলেন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পোর্টালেই ওয়াকফ প্রপার্টি নথিভুক্ত করার প্রক্রিয়া তাদের করতে হবে, তখন তাদের মনে হলো যে তাদের যারা তাকে তাদের স্বার্থের রক্ষাকর্তারী হিসেবে দেখেছেন, তিনি নিজেই যদি এইরকম পাল্টি খান, তাহলে তার দলের উপর ভরসা থাকে কি করে। এরপরে ধরুন মালদা পলিটিক্সে যেটা আরো একটা ব্যাপার আছে, যেটা খুবই মালদা মুর্শিদাবাদ এই চত্বরে, সেটা হলো যে এই জনতা উন্নয়ন পার্টি নামক হুমায়ুন কবিরের নতুন পার্টির জন্য। দেখুন, কলকাতায় বসে আমরা হয়তো হুমায়ুনের এই উদ্যোগকে নিন্দা করছি,
বাবরি মসজিদ আবার নাম দিয়ে অযথা একটা বিতর্ক সৃষ্টি করার জন্য। কিন্তু হুমায়ুন কবির তো পুরনো খলিফা, তিনি জানেন যে এটাই ভোটে তার কাছে একটা তুরুপের তাস হয়ে যাবে। এবং আমার সঙ্গে সাক্ষাৎকারে দ্বর্থহীনভাবে হুমায়ুন বলেছেন যে তিনি সবকিছু ত্যাগ করতে পারেন, কিন্তু বাবরি মসজিদ করার সংকল্প থেকে কিছুতেই তিনি সরে আসবেন না। তার কারণ সেটা হবে তার কৌমের সঙ্গে তার বিশ্বাসঘাতকতা। অর্থাৎ মুসলিম হিসেবে তিনি যদি এখন বা অদূর ভবিষ্যতে এই প্রকল্প থেকে সরে আসেন, তাহলে সারা জীবনের মতো ওই সংখ্যালঘু সমাজ থেকে তিনি তানখাইয়া হয়ে যাবেন। একেবারেই সেটা তার কাছে প্রার্থিত নয় এবং তিনি সেটা করবেনও না। সবার উপরে হঠাৎ করে মুসলিমদের এই বোঝার উপর শাকের আটির মতো এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাগ্রত হিন্দুয়ান। যেভাবে তিনি সরকারের টাকা খরচা করে একের পর এক মন্দির করে যাচ্ছেন, প্রথমে জগন্নাথ হলো, তারপরে দুর্গা অঙ্গন, তারপরে শিলিগুড়িতে মহাকাল, গঙ্গাসাগরের জন্য আলাদা সেতু। মুসলমানরা মনে করছেন যে যদি হিন্দু রাজত্বেই থাকতে হয়, তাহলে আমরা আসল হিন্দুদের সঙ্গে থাকব, নকল হিন্দুদের অধীনে থাকবো কেন? অতএব বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিগত যে মৌলিক বৈসাদৃশ্য ছিল, সেটা তার এই সাম্প্রতিক আচরণে একেবারেই ম্লান হয়ে গেছে। অর্থাৎ মুসলিমদের চোখে তিনি আজকে হিন্দু নেত্রী হিসেবে উঠে এসেছেন, যেখানে হিন্দুদের চোখে তিনি আজও কিন্তু মুসলিমদের রক্ষক বলেই পরিচিত হয়ে গেছে। এই যে পরিচিতির সংকট, অর্থাৎ যেটা কনভেনশনাল উইজডম গোটা ভারতবর্ষে যা নিয়ে চর্চা হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলার মুসলিমরা খেয়ে না খেয়ে যাই হোক, ভোট এলে ওই জোড়া ফুল ছাড়া আর অন্য কাউকে ভোট দেওয়ার কথা ভাবতে পারেন না। সেটা 2026 সালে যে মিলবে না, তার সব ইঙ্গিত ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। একবার যদি মালদা মুর্শিদাবাদের মুসলমান তৃণমূল সম্পর্কে বিরূপ হন, তাহলে সংলগ্ন নদিয়া অথবা দিনাজপুরে তার ব্যত্যয় ঘটবে, একথা মনে করার কাগজে কলমে কোনো যৌক্তিকতা নেই। যদিও বাকি সব জেলার মতো এই সব জেলাতেও মুসলিমরা অনেক সময় তাদের জেলা ভিত্তিক চয়েসকেই অগ্রাধিকার দেন, ওই সম্প্রদায়ের কথা ভেবে ভোট দেন না। সবচেয়ে আনন্দের কথা যেটা, যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে বাকি সকলের মতো মুসলিমরাও প্রধানত রাজনীতির ভিত্তিতে ভোট দিয়ে এসেছে। অর্থাৎ বামেদের যারা সমর্থন করেন তারা বামেদের উজাড় করে ভোট দিয়েছেন, কংগ্রেসকে যারা সমর্থন করেন তারাও কংগ্রেসকে উজাড় করে ভোট দিয়েছেন। নইলে বাম জমানায় যখন বাকি পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের ঘটি বাটি গোটানোর অবস্থা হয়েছে, তখন কিন্তু এই মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে, যেখানে তারা সংখ্যাগুরু, সেখানে কংগ্রেসের জয়রথ সিপিআইএমও ঠেকাতে পারেনি। অতএব মৌসম যেমন মনে করেছেন যে এটাই হচ্ছে ঘরে ফেরার আদর্শ সময়, ঠিক একইভাবে একই কথা তার সম্প্রদায়ের অন্যান্যরাও ভাবছেন না। এটা এখন একটু অবাস্তব মনে হচ্ছে। সুতরাং দিদিমণির ক্রোধ আসলে তার দুর্বলতা প্রকাশ করে, এবং কংগ্রেসকে যখন তিনি গালি দেওয়া শুরু করেছেন, তখন বুঝতে হবে তিনিও উপলব্ধি করেছেন পায়ের তলায় মুসলিম শাসিত মাটি বোধহয় এবার ভয়ঙ্করভাবে নাড়া খেতে চলেছে, অনেকটা ভূমিকম্পের সময় যেমন হয়ে থাকে। ভালো থাকবেন। নমস্কার।